কিন্তু জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সাধারণত যে ছবি হয় সেই ছবি কেন নেই? একটা দাঁড়িয়ে থাকা ছবি কেন দেখা যাচ্ছে? সেই ফটো বিশেষজ্ঞ, তিনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন ফটো বিশেষজ্ঞ। রাষ্ট্র এবং সরকার প্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকের দীর্ঘ ফটো ওঠানোর তার অভিজ্ঞতা রয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আমাদের প্রফেসর ইউনূসের কোনো দ্বিপাক্ষিক বৈঠকের আসলে ছবি পাননি, খুঁজে পাননি। দাঁড়িয়ে থাকা, জড়িয়ে ধরা একটি ছবি, এই যে ছবিটি আপনারা দেখছেন স্ক্রিনে, এই ছবিটি। তাহলে সন্দেহ কি আসে না যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কি আসলেই প্রফেসর ইউনূসের বৈঠক হয়েছে? ইউনূস সরকারের একগাদা অসঙ্গতি নিয়ে, এই অসঙ্গতিগুলো প্রতারণা কিনা আপনারাই বলবেন, আমি বলতে চাই না। আমি গতকালকের একটি বক্তব্যে বলেছিলাম যে এই সরকারটি গঠিত হবার আগে যে প্রেক্ষাপটটি গড়ে উঠেছিল সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, কোটা আন্দোলন, আসলে এগুলো একটি মোড়ক ছিল। মোড়ক কিভাবে ছিল? গতকালকে একজনের ওই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদের এক সাক্ষাৎকার দিয়ে আমি এটি বুঝিয়েছি। এটি প্রতারণা ছিল। সাধারণ ছাত্রছাত্রীকে এবং সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এটি প্রতারণা করা হয়েছিল। শুধু তাই নয়, সেই প্রেক্ষাপটের পরে আওয়ামী লীগ সরকার পতন হলো। পতনের পরে যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকার গঠিত হবার পেছনেও এখন নানা অসঙ্গতি বের হয়ে আসছে। এই সরকারটি গঠিত হবার সাংবিধানিক ভিত্তি নেই। একমাত্র ভিত্তি বলা হয়েছে বা এই সরকারটি প্রচার করেছে সেটি হচ্ছে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রেফারেন্স। মহামান্য রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছে একটি রেফারেন্স চেয়েছিলেন, এমনটা বলা হয়েছে। রেফারেন্সের আলোকে এই সরকারটি গঠিত হয়েছে। কিন্তু আজকে এসে দেখা যাচ্ছে যে এই রেফারেন্স নিয়েও প্রশ্ন উঠছে। একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন একটি রিট পিটিশন দায়ের করেছেন যে শপথটি যথাযথ হয়নি, কিংবা এই যে রেফারেন্সটি, এই রেফারেন্সটিও ভুয়া বলে তিনি দাবি করেছেন। যেহেতু এটি আদালতে বিচারাধীন, সেহেতু আমরা এর রায় এলে বুঝতে পারবো যে এই যে রেফারেন্সটি এটি ভুয়া ছিল কিংবা ছিল না। মহসিন রশিদ গত পরশু 19 তারিখ তিনি এই রিট পিটিশনটা দায়ের করবার পরে সাংবাদিকদের সাথে আলাপকালে একটি প্রশ্ন তুলেছেন। প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে একজন প্রধান উপদেষ্টা হয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ থেকে বলা হয় যে তিনি, তার নামের আগে প্রত্যেকটা জায়গায় পত্র পত্রিকায় লেখা হয় নোবেল বিজয়ী। বিরাট সম্মানিত মানুষ বাংলাদেশে, পৃথিবীতেও সম্মানিত হবার কথা, কিন্তু বাংলাদেশের মানুষ মনে করছেন যে এ এক বিরাট সম্মানের ব্যাপার, এমনকি মার্কিন প্রেসিডেন্টের চেয়েও অনেক বেশি সম্মানের। এই যে মহসিন রশিদ সাহেব, তিনি প্রশ্ন করেছেন অতি সম্প্রতি আজারবাইজানের বাকুতে যে জলবায়ু সম্মেলনটি অনুষ্ঠিত হলো, সেই সম্মেলনের একটি পর্বে বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্র ও সরকার প্রধানের একটি ফটোশ্যুট ছিল। সেই ফটোশ্যুটে প্রফেসর ইউনূস, এত বড় সম্মানিত ব্যক্তি, এত বড় পরিচিত ব্যক্তি সারা পৃথিবীর, সেই ফটোশ্যুটে, সেই গ্রুপ ফটোশ্যুটে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা দেখুন ছবিটি। প্রফেসর ইউনূসকে কি কোথাও খুঁজে পাওয়া যায়? একটু দেখুন। ম্যাগনিফাইং গ্লাস নিয়ে খুঁজতে হবে, একদম পেছনে অবস্থান। তো যখন এমন একটি গুরুত্বপূর্ণ একজন মানুষ এতটা গুরুত্ব বহন করেন যিনি, তিনি তো সামনে থাকবেন। মহসিন রশিদ কথাও বলেছেন যে পাকিস্তান একটি সমস্যাযুক্ত রাষ্ট্র, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও কিন্তু সামনে দেখা যাচ্ছে, শাহবাজ শরীফকে সামনে দেখা যাচ্ছে, কিন্তু এইরকম বাংলাদেশের একজন নোবেল বিজয়ী, তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? মহসিন রশিদ আরো প্রশ্ন তুলেছেন যে আসলে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা বলে পৃথিবীতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের টার্ম নেই, মন্ত্রী বা প্রধানমন্ত্রীকেই কাউন্ট করা হয়। সে কারণেই এটি হতে পারে বলে তিনি বলবার চেষ্টা করছেন। মহসিন রশিদের এই কথার সাথে ছবি প্রসঙ্গে আমার আরেকটি কথা মনে পড়ে গেল।
আমাকে একজন ফটো বিশেষজ্ঞ, যিনি দীর্ঘদিন রাষ্ট্র এবং সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকের ছবি তুলেছেন, তিনি আমাকে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রফেসর ইউনূস যখন গেলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে, তখন খুব ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রফেসর ইউনূস দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেই ফটো বিশেষজ্ঞ আমাকে বলেছিলেন যে আচ্ছা, দ্বিপাক্ষিক বৈঠক যদি হয় তাহলে আপনি অন্যান্য যাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে, সেই দ্বিপাক্ষিক বৈঠকের ছবিটি দেখুন। এই যে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, ছবিটি দেখুন। কিংবা নেপালের কেপি শর্মা ওলির সাথে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, সেই ছবিটি দেখুন। কিংবা চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠকটি হয়েছে, সেই ছবিটি দেখুন। কিন্তু জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সাধারণত যে ছবি হয়, সেই ছবি কেন নেই? একটা দাঁড়িয়ে থাকা ছবি কেন দেখা যাচ্ছে? সেই ফটো বিশেষজ্ঞ, তিনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন ফটো বিশেষজ্ঞ। রাষ্ট্র এবং সরকার প্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকের দীর্ঘ ফটো ওঠানোর তার অভিজ্ঞতা রয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আমাদের প্রফেসর ইউনূসের কোনো দ্বিপাক্ষিক বৈঠকের আসলে ছবি পাননি, খুঁজে পাননি। দাঁড়িয়ে থাকা, জড়িয়ে ধরা একটি ছবি, এই যে ছবিটি আপনারা দেখছেন স্ক্রিনে, এই ছবিটি। তাহলে সন্দেহ কি আসে না যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কি আসলেই প্রফেসর ইউনূসের বৈঠক হয়েছে? এটি কি শুধুমাত্র ঢাকঢোল পিটানো বা প্রোপাগান্ডা যে আমরা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করি? এমন প্রশ্নও কিন্তু এসে যায়। সর্বশেষ আরেকটি অসঙ্গের কথা বলে আমি আজকের এই বক্তব্যটি আমি শেষ করব। সেটি হচ্ছে, গতকাল বণিক বার্তায় প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার বেরিয়েছিল। এই বণিক বার্তায় একসময় আমিও বেশ কিছু উপসম্পাদকীয় কলাম লিখেছি। সেখানে সাক্ষাৎকার গ্রহণকারী এই পত্রিকাটির সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের একটি প্রশ্ন ছিল যে আপনি যুক্তরাষ্ট্র থেকে আসার পরে বলেছিলেন ৬-৭ বিলিয়ন ডলারের মতো সহায়তা আসতে পারে, কবে নাগাদ মনে করছেন যে এই অর্থ বা বাজেটারি সহায়তা বাংলাদেশে আসবে? জবাবে ইউনূস বলেছেন, স্বাভাবিকভাবে এগুলো অনেক সময় লাগে। আমরা তাদের কাছে বারবার বলছি যে এত সময় নিলে তো এই সরকার আর কাজ করতে পারবে না। তোমরা চাচ্ছ যে এই সরকারকে সমর্থন করবে, তাদের কাজকে এগোতে দেবে। আমরা তৈরি আছি এই জিনিসগুলো করে দেওয়ার জন্য। তারা বলছে আমরা তাড়াতাড়ি দেব। এখন তাড়াতাড়ি বলতে কত তাড়াতাড়ি? যেমন কবে নির্বাচন দেবে বলে আমাদের পেছনে লেগেছেন, আমরাও তাদের পেছনে লেগেছি যে কবে দেবে এগুলো বলো। এই 7 বিলিয়ন ডলার নিয়ে প্রফেসর ইউনূস বা ইউনূসের সরকার ব্যাপক প্রচারণা চালিয়েছিল, ব্যাপক ঢাকঢোল পিটিয়েছিল। কিন্তু এগুলো আসলে সব বোগাস হতে শুরু করেছে, এগুলো অন্তঃসার শূন্য হতে শুরু করেছে। আসলে দেশ বাংলাদেশ এভাবেই চলছে, প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও এভাবেই চলছে। অর্থাৎ আমরা নানা অসঙ্গতি এবং অবাস্তব, যার কোনো বাস্তবতা নেই, এমন কথা আমাদেরকে গিলতে হচ্ছে, আমাদের জনগণকে গিলতে হচ্ছে। এভাবেই চলছে দেশ। এভাবে কতদিন? এভাবে আর বেশি দিন চলতে পারে না, কারণ আমরা একটা প্রতারণার খপ্পরে পড়ে গেছি। সেই প্রতারণা আর বেশি দিন বাংলাদেশের মানুষেরও চলতে দেওয়া সমীচীন হবে না। আরো অসংখ্য অসঙ্গতি আছে, বলে শেষ করা যাবে না। তবে আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। ব্যাংক খাত নিয়ে হাহাকার দেখে সত্যিকার অর্থে মানুষের হাহাকারের কথা শুনে আমি নিজেও আমি প্রচন্ড ইমোশনাল মানুষ, কখনো কান্নায় ভেঙে পড়ছি। আপনার টাকা আছে ব্যাংকে গচ্ছিত রাখা, আপনার নিজের টাকা, আপনার কষ্টার্জিত টাকা। আপনি ব্যাংকে যাচ্ছেন চেক নিয়ে, আপনাকে টাকা দেওয়া হচ্ছে না।
আপনার ব্যাংকে আছে 10 লাখ টাকা, আপনাকে বলছে আপনি 5,000 টাকার একটা চেক নিয়ে আসেন, আপনি 10,000 টাকার একটা চেক নিয়ে আসেন। এভাবেই চলছে বাংলাদেশের কোনো কোনো ব্যাংক ব্যবস্থা। আপনার জরুরি টাকার প্রয়োজন, 2 লাখ টাকার প্রয়োজন, আপনার পরিবারের কেউ হসপিটালে ভর্তি আছে, হসপিটালের বিল মেটাবেন, আপনি ভাবছেন যে আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, সেখান থেকে 2 লাখ টাকা উঠিয়ে আপনি হসপিটালের বিল মেটাবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আপনি 2 লাখ টাকা তো দূরের কথা, আপনি 20,000 টাকাও বাংলাদেশের এই মুহূর্তে কোনো কোনো ব্যাংক থেকে উঠাতে পারবেন না। কি ভয়ানক, কি করুণ পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। এটা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়? না, এটা বিগত আওয়ামী লীগ সরকারের নৈরাজ্যের একটা চিত্র। আওয়ামী লীগ সরকার সব ভালো করেছে, ভালো করেছে, সব ভালো করেছে বলবো? অসংখ্য খারাপ কাজ আছে। ভালো কাজ আছে, কিন্তু অসংখ্য খারাপ কাজ আছে। এই খারাপ কাজের মধ্যে একটি হচ্ছে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। আওয়ামী লীগের নেতাদের আশ্রয় প্রশ্রয়ে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে মেরে দেওয়া হয়েছে, ব্যাংক ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে খুব আলোচিত হয় একটি শিল্প গ্রুপের নাম, সেটি হচ্ছে এস আলম। এই এস আলম লক্ষাধিক কোটি টাকার দুর্নীতি করেছে। অর্থাৎ বাংলাদেশের যে বাজেট 8 লক্ষ কোটি টাকা, 8 ভাগের 1 ভাগ, 12.5%, এক বছরের বাজেটের 12.5%-এর বেশি এই এস আলম নিয়ে গেছে। এটা আওয়ামী লীগ নেতাদের যোগ সাজস্যে এটি করতে দিয়েছে আওয়ামী লীগ। আজকে যে ম্যাচাকার হয়েছে আওয়ামী লীগের, পাপের ম্যাচাকার, পাপ পাপকেও ক্ষমা করে না। সবাই বুঝতো, সবাই জানতো যে এস আলম এমন এক দুর্বৃত্ত, এমন এক দুর্বৃত্তপনা করছে। এমনকি সর্বোচ্চ আদালত থেকে পর্যন্ত, আদালতে পর্যন্ত হস্তক্ষেপ করা হয়েছে এস আলমের ব্যাপারে আওয়ামী লীগের আমলে। মামলা দিনের পর দিন ডিলে করা হয়েছে, মামলা স্থগিত করে রাখা হয়েছে। দুর্ভেদ্য এস আলম। কারণ এস আলম ক্ষমতার একদম টপে পৌঁছে যেতে পেরেছিল। সেই টপ থেকে যদি নির্দেশনা আসে, তাহলে তো কারো কিছু করার নেই। যে আজকে বিশেষ করে এস আলমের মালিকানাধীন যে কটি ব্যাংক ছিল, সেই ব্যাংকের তালিকাটা আপনাদের বলি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক, পূর্বে যেটি ছিল এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আবিবা ফাইন্যান্স, আগে যেটি রিলায়েন্স ফাইন্যান্স ছিল, রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেড। এই ব্যাংকগুলোর গ্রাহকদের অবস্থা একদম ভয়ানক। যাদের কোটি কোটি টাকা এইসব ব্যাংকে আটকে গেছে, তারা কবে টাকা পাবে এটি বলা কঠিন। ইসলামী ব্যাংক এতটাই বড়, আমি লভ্যাংশের কথা যদি বলি, ইসলামী ব্যাংক যদি ইয়ারলি লাভ করে 1500 কোটি টাকা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোনো ব্যাংক লাভ করে 6 থেকে 700 কোটি টাকা। প্রথমের সঙ্গে দ্বিতীয়র পার্থক্যটা এমন আসমান আর জমিন। সেই ইসলামী ব্যাংকেরও নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ।